চারিদিক জনমানব শূন্য হয়ে আছে। বিস্তৃত তিমিরে ঢাকা কালো রাতের ইতি টেনে সবে সবে ভোরের আলো ফুটেছে ধরণীতে। সূর্য এখনও তার তেজস্ক্রিয়তা ছড়ায়নি পুরোপুরি। প্রকৃতিতে হিম ধরা শীতল পরিবেশ বিরাজমান। হাইওয়ে রাস্তার অদূর থেকে ভেসে আসছে দু একখানা কাভার্ড ভ্যানের সাঁই সাঁই আওয়াজ। রাস্তার দুপাশে স্থির মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি বৈদ্যুতিক খুঁটির মাথায় বসেছে জোড়ায় জোড়ায় বন্য পাখিদের ঝাঁক। একের পর এক বন্য পাখিদের চোখের আড়াল করে নিভু নিভু ভরে ফাঁকা রাস্তার মাঝ দিয়েই আপন গতিতে এগিয়ে যাচ্ছে কৃতিকের 4 চাকা ব্ল্যাক মার্সিডিস। গন্তব্য সান ফ্রান্সিসকো ছাড়িয়ে নিজের নির্জন ছোট্ট বাড়িটা। এখন অবশ্য শুধু নিজের বলা যায় না, যেহেতু ও একজনের সারা জীবনের দায়িত্ব নিয়েছে, সেহেতু কৃতিকে যা তা তো তারও বটে। এই হিমধরা ঠান্ডার মাঝেও গাড়ির জানালার গ্লাস খুলে তাতে 2 হাত রেখে তার ওপর চিবুক ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে অরূপ। যদিও কৃতিক কান্নাকাটি একদম পছন্দ করে না, কিন্তু তাতে আপাতত অরুর হেলথল নেই। জীবনটাই যেখানে এলোমেলো করে ছেড়ে দিয়েছে, সেখানে পছন্দ অপছন্দ দিয়ে কী আসে যায় আর। কৃতিক কী ভাববে সেসব মাথায় না ঢুকিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর থেকেই কেঁদে ভাসাচ্ছে সে। মুখমণ্ডল জুড়ে তার আকাশ সম দুঃখের ছড়াছড়ি। অরু প্যাসেঞ্জার সিটে বসা সত্ত্বেও পা দুটো তুলে রেখেছে সিটের ওপর। ও আরাম করে বসে আছে দেখে কৃতিকও বুঝে শুনেই গাড়ি ড্রাইভ করছে আপাতত, যাতে অরুর কোথাও না লাগে। অরুর বাঁধন হারা রেশমের মতো লম্বা সিল্কি চুলগুলো ক্রমাগত উড়ে এসে আছড়ে পড়ছে কৃতিকের চোখে মুখে। এর মধ্যে ড্রাইভ করতেও অসুবিধা হচ্ছে খুব, তবুও কৃতিক কোনো কিছুরই পরোয়া করছে না, কারণ ওর কাছে এই চুলের মিষ্টি গন্ধটা হৃদয় জুড়িয়ে দেওয়ার মতোই প্রশান্তিদায়ক। দরকার পড়লে এই 1 ঘন্টার রাস্তা 2 ঘন্টায় অতিক্রম করবে, তবুও নিজের শরীর থেকে অরুর চুল সরাবে না। কিন্তু অরু তো সেই ভোর রাত থেকেই বাইরে মুখ দিয়ে বসে আছে। বাইরের হিম ধরা পুরো ঠান্ডাটা ওর চোখে মুখে এসে হামলে পড়ছে। এরকম ঠান্ডার মধ্যে বাইরে মুখ দিয়ে আরও কিছুক্ষণ বসে থাকলে বাড়িতে যেতে যেতেই অরুণ নিউমোনিয়া হয়ে যাবে নিশ্চিত। তাই কৃতিক এবার এক হাতে ড্রাইভ করতে করতেই অন্য হাত দিয়ে জানালার কাঁচটা তুলে দিল। জানালার কাঁচ টেনে দেওয়াতে একটু পিছিয়ে বসেছে অরু, তবুও কান্না থামায়নি। চোখ দিয়ে তার এখনও গঙ্গা যমুনা বয়ে যাচ্ছে। অরুকে এখনও কাঁদতে দেখে সামনে ফোকাস করে বিরক্ত ভঙ্গিতে কথা ছড়ে কৃতিক। কাঁদছিস কেন এভাবে? মেরেছি তোকে? কৃতিকের কথার পেছনে অরু মৌনতা পালন করে, শুধু মনে মনে বলে, এর থেকে মারলে বেশি ভালো হতো। একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই কখন থেকে চুপ হয়ে আছে অরু। আদৌ উত্তর দেবে বলেও মনে হচ্ছে না। গতকাল থেকেই মুখে কুলু পেটে বসে আছে মেয়েটা। কৃতিক জানে কাকে কিভাবে কথা বলাতে হয়, তাই ও খানিকটা কৌশলী পন্থায় অবলম্বন করলো। হুট করেই মাঝ রাস্তায় গাড়ির ব্রেক কষল। এভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়াতে অরু হকচকিয়ে বাইরে তাকিয়ে বলল, এসে গেছি। কথাটা বলে বাইরে তাকিয়ে যেই দেখলো এটা তো মাঝ রাস্তা, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অরু। ওর চাহনিকে পাত্তা না দিয়ে গাড়ির ড্রয়ার থেকে একটা রূপোর নুপুর বের করে সেটাকে চোখের সামনে ধরে কৃতিক। শুধালো, এটা তোর? কৃতিকের প্রশ্নে অরু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। এটা চাই? এবারও অরু ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে গাড়ি থেকে নাম। কৃতিকের শেষবারের কথায় অরু চোখ কপালে তুলে বলল, নামবো মানে? এই অচেনা রাস্তায় আপনি আমায় নামিয়ে দিয়ে যাবেন? ইডিয়েট। অস্ফুটে কথা বলে কৃতিক নিজেই গাড়ি থেকে নেমে গেল। অরু কৃতিকের যাওয়ার পানে চোখ রেখে বুঝল এটা একটা পেট্রোল পাম্প। তার পাশেই ছোট্টখাট্ট একটা মার্ট, হয়তো প্রয়োজনীয় কিছু কিনতে গিয়েছে সে। খানিকক্ষণ বাদে একটা মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে ফিরে এলো কৃতিক। অতঃপর গাড়িতে বসে সেটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলল, বাইরে গিয়ে চোখ মুখ ধুয়ে আয়, তোকে পেতনির মতো দেখাচ্ছে। আমি রীতিমতো ভয় পাচ্ছি। কৃতিকের কথাটাও অরুর মোটেও পছন্দ না হলেও এই মুহূর্তে চোখে মুখে আদতে একটু পানি ছিটানো প্রয়োজন।
তাই গাঁই গুঁই না করে লম্বা চুলগুলোকে হাত খোপা বেঁধে গাড়ি থেকে বেরিয়ে গেল অরু। চোখে মুখে ইচ্ছা মতো পানির ঝাপটা দিয়ে নাক টেনে নিজেকে একটু স্বাভাবিক বানিয়ে পুনরায় গাড়িতে ফিরে এলো। অরু গাড়িতে বসতেই ওর দিকে টিস্যু এগিয়ে দিল কৃতিক। অরু টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এবার তো দিন, নুপুরটা আমার ছোটবেলার স্মৃতি। নুপুরটা নিয়ে যাওয়া কি খুব দরকার? পরে নিলে হয় না? কৃতিকের কথায় অরু আচমকা দৃষ্টিপাত করলো ওর চোখের দিকে। মনে মনে বলল, আশ্চর্য, আমার নুপুর দিয়ে ওনার কাজটা কি? অরুর ভাবনার ছেদ গঠিয়ে এক টানে ওর পা দুটো নিজের উরুর ওপর তুলে নিল কৃতিক। এভাবে পা তুলে ফেলায় আকস্মাৎ পেছনে ঝুঁকে গেল অরু। পুরো গাড়ি জুড়ে তখনও পিন পতন নীরবতা বিরাজমান, যার দরুন অরুর তীব্র শ্বাস প্রশ্বাস আরও হঠাৎ বেড়ে যাওয়ার হৃদস্পন্দনের আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে কৃতিক। অরুর এহেন পরিস্থিতিকে গ্রাহ্য না করে আলতো হাতে ওর পায়ে নূপুর পরানো শুরু করে সে। নিজ পায়ে কৃতিকের হাতের নরম স্পর্শ অনুভব হতেই ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে অরু। নিজের এলোমেলো অজানা অনুভূতিতে বিরক্ত ও। যা সম্ভব নয় তাই সম্ভব করে ছেড়েছে কৃতিক। কিন্তু অরুকেই কেন বলির পাঠা বানিয়ে এরকম একটা অস্বাভাবিক সম্পর্কে জড়ালো সে? কেন অরুর সাথে সাথে নিজের জীবনটাকেও অগ্রহণযোগ্য সম্পর্কের মাঝে ঠেলে দিল? কি চাইছে কৃতিক? এভাবে অরুর জীবনটা নষ্ট করে কোনো ভুলের শোধ নিল সে? একটা দুটো নয়, অরুর মনে হাজারো দানা বাঁধা প্রশ্নের ছড়াছড়ি। কিন্তু কে দেবে এত প্রশ্নের উত্তর? কৃতিক তো উত্তর দেওয়ার মতো ছেলেই নয়, অরুর প্রশ্নের তো মোটেও নয়। অথচ এখন এই মুহূর্তে কি সুন্দর করে মনোযোগ দিয়ে অরুর পায়ে নূপুর পড়াচ্ছে সে। দেখে মনে হচ্ছে এর যে প্রয়োজনীয় আর সূক্ষ্ম কাজ কোনো দিন করেনি কৃতিক। অরু তখন থেকেই হিজিবিজি চিন্তায় বিভোর হয়ে আছে। চারিপাশে ওর খেয়াল নেই মোটেও। কৃতিক নিজের হাতের কাজটা শেষ করে এক পলক ভাবুক অরুর চোখের দিকে তাকালো। অতঃপর নিজের হাতের বাঁধনটা আরো শক্ত করে ওর পায়ে আকস্মাৎ হ্যাঁচকা টান মেরে অরুকে নিজের কাছাকাছি টেনে নিয়ে এলো। আচমকা পায়ে টান দেওয়াতে সুতির ঘাগরাটা অনেকটা উপরে উঠে গিয়ে মোমের মতো সুন্দর পা দুটো দৃশ্যমান হয়ে উঠেছে কৃতিকের চোখের সামনে। কৃতিক শুষ্ক ঢোক গেলে সেদিকে একবার পরখ করে, চোখ ঘুরিয়ে অরুর অশ্রুসিক্ত নয়নে চোখ রাখলো। তারপর আরেকটু কাছে এগিয়ে গিয়ে নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওর চোখের জলটুকু মুছিয়ে দিতে দিতে মাদকতায় নিবিষ্ট চাহনি নিক্ষেপ করে দুটো ঠোঁট নাড়িয়ে হাসকি স্বরে বলল, বউ। কৃতিক খুব আস্তে করে শব্দটা উচ্চারণ করলেও অরুর শ্রবণেন্দ্রিয়তে তা স্পষ্টভাবে পৌঁছেছে। কথাটা শোনা মাত্রই অজানা শিহরণে শরীর ছেয়ে গেল অরুর। কাঁটা দিয়ে উঠল শরীরের প্রত্যেকটা লোমকূপ। অজান্তেই তলপেটের মাঝে ডানা ঝাপটাতে শুরু করে দিল অসংখ্য প্রজাপতির দল। ইস, কি অস্বস্তিদায়ক অনুভূতি! অরুর কেমন কেমন লাগছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মুহূর্তে। কৃতিক এখনও একইভাবে তাকিয়ে আছে। অরু আমতা আমতা স্বরে বলে উঠল, আমি পানি পান করব। অরুর কথাই কৃতিকের ঘোর কেটে যায়। ও মুহূর্তেই অরুর থেকে দূরত্ব বাড়িয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। ড্রাইভ করতে করতে মনে মনে কৃতিক ভাবছে, যাক, কান্নাকাটি তো অন্তত থেমেছে। ওদিকে অরু এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি পান করে পুরো বোতল খালি করে ফেলেছে। তবুও কোনো কিছুর তৃষ্ণাতে হাঁসফাঁস করছে ভেতরটা। কি অদ্ভুত এই অনুভূতি! কৃতিক কি জাদু জানে? অনু ফ্রন্ট ইয়ার্ডে দাঁড়িয়েছিল। অরু অনুকে দেখা মাত্রই ফ্রেঞ্চ গেট ঠেলে ভেতরে প্রবেশ করে দৌড়ে গিয়ে অনুর গলা জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে ওঠে। অনু জানে অরুর এমন কান্নার কারণ ও নিজেই, তাই নিজের কাছে বড্ড অনুতপ্ত অনু। অরুর এমন হৃদয় নিংড়ানো কান্নার গতিবেগ অনু আর নিজেকে সামনে রাখতে পারল না। বোনকে দুহাতে জড়িয়ে ধরে টুকরে কেঁদে ওঠে অনু বলল, আমার উপর অভিমান করে এভাবে কাঁদিস না সোনা। আপু খুব সরি, আর কখনো তোকে এভাবে বকবে না। আমার খাট হয়েছে। অনুর কথায় ক্রন্দনরত অরু এদিক ওইদিক না সূচক মাথা নাড়ায়। অরুর ভাবভঙ্গিমা অনুর বোধগম্য হয়নি, তাই অনু পুনরায় নরম সুরে বলল, বলেছি তো আর কখনো বকবো না এভাবে। এসেছিস থেকেই কেঁদেই যাচ্ছিস। কি হয়েছে? কৃতিক ভাইয়া কিছু বলেছে? দেখি আমার দিকে তাকা। অরুর গাল দুটো অজলা ধরে মুখোমুখি দাঁড় করিয়ে অনু আবারও শুধায়,
কৃতিক ভাইয়া কিছু বলেছে? অনুর প্রশ্নে ওরও পেছন দিয়ে দৃষ্টি নিক্ষেপণ করে। তাকিয়ে দেখে কৃতিক নেই, হয়তো ভেতরে চলে গিয়েছে অনেক আগেই। তারপর পুনরায় অনুর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়িয়ে নাক টেনে ওরু বলে। অনু নিশ্চিন্ত হয়ে অরুর দু চোখ মুছিয়ে দিতে দিতে বলল, মায়ের অপারেশন হয়ে গেছে, এখন আইসিইউতে আছে। 2-1 দিনের হয়তো চোখ খুলবে মা। তারপর আমরা মায়ের সাথে কথা বলতে পারবো। মাকে নিয়ে দেশেও ফিরে যাব। আর দুঃখ নেই। এত বড় একটা খুশির খবরেও কেন যেন খুশি হতে পারল না ওরু। কি করে পারবে? গতকাল রাতেই নিজের সবটা সৎ ভাইয়ের নামে লিখে দিয়ে এসেছে। এসব কথা জানাজানি হলে মা আপা কেউই ওকে মেনে নেবে না, ভালোবাসবে না, উল্টে নোংরা বলে আখ্যায়িত করবে। এতগুলো দিন পরে একটুখানি খুশির মুখ দেখেছিল ওর পরিবারটা, অথচ ওরও সবার আড়ালে সেটা ধূলিসাৎ করে মাটিতে মিশিয়ে এসেছে। কৃতিক কেন করলো এমনটা? নিজের ভাবনার মাঝেই ওরা তৎক্ষণাৎ মনে মনে ঠিক করে নিয়েছে কৃতিককেও প্রশ্ন করবেই করবে, যাতে যা খারাপ হওয়ার হোক। তাছাড়া কৃতিক তো ওর সাথে খারাপ কোনো কিছু করার বাদ রাখেনি, তাহলে এত ভয় কিসে? অরুর অজ্ঞাত ভ্রমকে ভাঙিয়ে দিয়ে ফ্রেঞ্চ গেট ঠেলে আগমন ঘটে প্রত্যয়ের। প্রত্যয়কে দেখে অরু এক নজর অনুর মুখের দিকে তাকিয়ে দ্রুত হেঁটে বাসার ভেতরে চলে যায়। অরু চলে গেলে অনু নিজেও পা বাড়ায় ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে প্রত্যয়ের সাথে কথা বলা তো দূরে থাক, ওর মুখটাও দেখতে ইচ্ছা করছে না অনুর। কিন্তু পেছনে ঘুরে কয়েক কদম পা বাড়াতেই প্রত্যয় ওকে টেনে ব্যাকইয়ার্ডে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। প্রত্যয়ের এমন কাণ্ডে অনু রেগে মেগে ঝাঁঝিয়ে বলে ওঠে, কি অসভ্যতা শুরু করছেন? বাড়িতে কৃতিক ভাইয়া আছে। প্রত্যয়ের মুখটা শক্ত হাতে চেপে ধরল। এই জন্যই তো বলেছি আস্তে কথা বলো। অনু ওর হাতটা ঝাটকা মেরে সরিয়ে দিয়ে বলল, কি চাই আপনার? আমাকে ইউজ করে স্বাদ মেটেনি, নাকি তিন্নির সাথে আজ দেখা হয়নি তাই রিপ্লেসমেন্ট হিসেবে আমার কাছে এসেছেন? চোটে আছে খুব, মেয়েটার তেজের সাথে কিছুতেই পেরে ওঠে না সে। কিন্তু এই মুহূর্তে অনুর ব্লেডের মতো ধারালো কথার আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছে হৃদয়টা, সেই সাথে মস্তিষ্ক হয়ে উঠেছে হিতাহিত জ্ঞান শূন্য। প্রত্যয় নিজেকে সামলে রাখতে না পেরে চড়াত করে তুঙ্গে উঠে যাওয়া মেজাজের বহিঃপ্রকাশ ঘটালো তৎক্ষণাৎ। অনুর হাত দুটো মাথার উপরে তুলে দেয়ালের সাথে চেপে ধরে, ওর গলার কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে প্রত্যয় বলে, কথা না শুনলে জানে মেরে ফেলবো। গত 2 দিন ধরে কুকুরের মতো পিছনে পড়ে আছি, কিছু একটা এক্সপ্লেইন করতে চাচ্ছি। একবারও সুযোগ দিয়েছো আমায়? এত তেজ কেন তোমার? প্রথমবার অনুকে তুমি করে অধিকার খাতির কথা বলল। প্রত্যয়ের মুখে তুমি আওয়াজটা যে এতটা সুমধুর তার জানাই ছিল না অনুর। প্রত্যয়ের মুখে তুমি শুনে হতবাক হয়ে ওর চশমার আড়ালে ধূসর চোখ জোড়ার দিকে বিনা বাক্যে তাকিয়ে আছে অনু। একটুখানি থেমে প্রত্যয় পুনরায় কঠিন সুরে বলল, আর কি যেন বললে? হিউজ হিউজ করা কাকে বলে সেটা কি আদৌ বোঝো তুমি, নাকি না বুঝি যাকে তাকে গিয়ে এসব বলো? অনু এবারও পুরোপুরি নিশ্চুপ, ও ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে প্রত্যয়ের চোখে। অনুকে তখন থেকে এভাবে অবাক নয়নে চেয়ে থাকতে দেখে রাগী আওয়াজটা মুহূর্তেই নিচু হয়ে গেল প্রত্যয়ের। চোখ দুটোতে হিংস্রতার জ্বলন্ত আঙ্গার দপ করে নিভে গিয়ে তাতে জড়ো হলো একরাশ মুগ্ধতা। এলোমেলো অনুভূতিগুলো উথাল পাথাল ঢেউ তুলে আছড়ে পড়ছে মনের তটে। অনু এতটা কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে ওর তপ্ত নিঃশ্বাসগুলো প্রত্যয়ের মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে বারে বারে। এবার আর কোনো কথা নয়, অনুর নিষ্প্রভ চোখে এক পলক চোখ রেখে প্রত্যয় নিজের খেই হারিয়ে ফেলল। মুহূর্তেই নিজের ওষ্ঠাগত করে নিল অনুর তীর তীর করে কাঁপতে থাকা অধর যুগল। অনুর ঠোঁটের ছোঁয়ায় হঠাৎ করেই যেন উন্মাদনা ছড়িয়ে পড়ল প্রত্যয়ের শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অনুর দিক থেকে কোনোরূপ বাধা না আসাতে পরম আবেশে চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। এদিকে প্রত্যয় নরম ঠোঁটের স্পর্শে অনুর জান যায় যায় অবস্থা। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণেই দুহাত দিয়ে প্রত্যয়কে ঠেলে সরিয়ে দিয়ে তড়িৎ গতিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো অনু। অনুর ধাক্কায় প্রত্যয় নিজের সম্বিত ফিরে পেয়ে নিজের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে নরম সুরে বলল, আই এম সরি, আসলে। অনু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে না ঘুরে জবাব দিল, সরি বলতে হবে না, আপনি যান এখন। আমি তোমার সাথে কথা বলতে চাই অনু, একান্তে। আমায় কি একটুখানি সময় দেওয়া যায় না? অনু এবার ঘুরে দাঁড়িয়ে
প্রত্যয়ের মুখোমুখি হয়ে শুধালো। প্রত্যয় সাহেব, আপনি শুধু আমার, তাই তো? প্রত্যয় সেদিনের মতোই কণ্ঠে দৃঢ়তা টেনে বলল। 100%। আগামীকাল বিকেলে সি বিচে অপেক্ষা করব। অনুর এইটুকুই আশকার হাঁপিয়ে প্রত্যয় যেন চাঁদ হাতে পেয়েছে। খুশির ঝিলিক ফুটে উঠেছে ওর চোখে মুখে। প্রত্যয়কে এভাবে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসতে দেখে অনু ভেতরে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও পেছনে তাকিয়ে বলল। আর হ্যাঁ, বাবলটি আনতে ভুলবেন না যেন। প্রত্যয় নরম হাসি এতক্ষণ পুরো ঠোঁট জুড়ে প্রসারিত হলো। ও পেছন থেকে হাঁক পেরে বলল। যথাজ্ঞা মহারানী। মাঝরাতে ফেরি লাইটের নিভু নিভু আলো আর সুইমিং পুলের নীলচে পানির কলকলানি মিলেমিশে পুরো ছাদ বারান্দা জুড়ে ম্যাজিক্যাল আলো ছায়া তৈরি করেছে। মাথার ওপর খোলা আকাশ, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। কখনো কখনো সেই চাঁদ ঢেকে যাচ্ছে পেঁচা তুলোর মতো উড়ো মেঘে। আবারও কখনো কখনো তীর্যক রূপলি আলো ছড়াচ্ছে পুরো ভুবন জুড়ে। চাঁদের দিকে নিকোটিনে ধোঁয়া ছড়াতে ছড়াতে সেটাই তখন থেকে বেশ আগ্রহ নিয়ে পরখ করছে কৃতিক। রাত প্রায় 2:35, তাও চোখের পাতায় ঘুম আসার নাম নেই। তাই তো রুম থেকে বেরিয়ে ছাদ বারান্দায় এসে সিগারেট ধরিয়েছে সে। সিগারেটের কুণ্ডলি পাকানো ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে নিজের মনে জমানো অজস্র অযাচিত ভাবনাগুলোকে। অবশ্য এখন আর ভেবে লাভটাই বাকি। অরু তো সারা জীবন জন্য ওরই। অরু নামটা ভাবতে যতটা দেরি হলো, অরুর সেখানে উপস্থিতি ততটা হতে দেরি হলো না। নিশুতি রাতে কারো নিস্তব্ধ পায়ের আওয়াজ পেয়ে কৃতিক পিছনে ঘুরে দেখলো অরু দাঁড়িয়ে আছে। পরনে খয়েরি রঙের সুতির চুড়িদার, লম্বা চুলগুলো দিয়ে টুপটাপ করে পানি ঝরে শরীর ভিজে যাচ্ছে। তাতেও হেলদোল নেই অরুর। চোখে মুখে চরম বিষণ্ণতার ছাপ স্পষ্ট। হাতে পায়ে ফর্সা ত্বকগুলো ফ্যাকাশে হয়ে কুঁচকে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে পানিতে ভিজেছে অরু। এমন উদ্ভ্রান্তের মতো মুখশ্রী দেখে কৃতিক ভ্রু কুঁচকে শুধালো। এত রাতে শাওয়ার কেন নিয়েছিস? কি প্রয়োজনে? অরু জবাব দেয় না, চুপচাপ গিয়ে দাঁড়ায় কৃতিকের মুখোমুখি হয়ে। কৃতিকের পরনে কালো হুডি আর ওভারসাইজ ডেনিম। অরু নিষ্প্রভ চোখে কৃতিকের কালো কুচকুচে হুডিটার দিকে চেয়ে আছে চুপচাপ। ওর কর্মকাণ্ড দেখে কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল। এত রাতে না ঘুমিয়ে এখানে কি আমার সাথে ঘুমোবি? ঘুমানে চল, আমিও একটু আরাম করে ঘুমাই। কৃতিকের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুহাত দিয়ে ওর পেশিবহুল বুকের উপর ধাক্কা দিয়ে অরু কাঁদতে কাঁদতে বলল। কেন করলেন এমনটা? কি দোষ করেছি আমি? কোন দোষের শাস্তির স্বরূপ আমার জীবনটা এভাবে তছনছ করে দিলেন আপনি? বলুন কেন, কি হলো বলুন। একবার, দুবার, তিনবার যখন কৃতিকের বুকের ওপর অরু ধাক্কা দিতে যাবে তখনই ওর দু হাত শক্ত করে চেপে ধরে কৃতিক। চেহারায় গাম্ভীর্য টেনে এনে কঠিন সুরে বলল। যা করেছি খুব ভেবেচিন্তে ঠান্ডা মাথায় করেছি। এবার এটা যত তাড়াতাড়ি মেনে নিবি তোরই জন্য মঙ্গল। কৃতিকের কথায় অরু ঝাঁঝিয়ে উঠে বলল। আপনি কি পাগল? আপনার বাবা জামশেদ জায়ান চৌধুরী আমার মায়ের প্রয়াত স্বামী। সে হিসেবে আপনি আমার সৎ ভাই, কিভাবে ভুলে গেলেন এটা? অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক টান মেরে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে শক্ত করে ওর গাল দুটো চেপে ধরে বলল। খবরদার নিজেকে আমার বোন বলবি না, একদম মেরে ফেলবো। তুই আমার বিয়ে করা বউ, তোর সব কিছু আমার। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এভরিথিং ইজ বিলংস টু মি। তীব্র রাগে কাঁপতে কাঁপতে কথাটুকু শেষ করে অরুকে ধাক্কা মেরে সরিয়ে দেয় কৃতিক। কৃতিক ছাড়তেই অরু কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। অতঃপর হেঁচকে তুলে অস্পষ্ট সুরে বলে। সমাজ কোনোদিনও এই বিয়েকে স্বীকৃতি দেবে না, উল্টো আমাকে নোংরা বলে ধিক্কার দিবে। তখন নিশ্চয়ই খুশি হবেন আপনি। কৃতিক হাঁটু গেড়ে ওর মুখোমুখি হয়ে বসে বলল। আমি সমাজ মানি না। আর যে সমাজে আমার বউয়ের দিকে আঙ্গুল তোলা হয়, আঙ্গুল তোলে কথা বলবে, আমি সেই সমাজ ধ্বংস করে দেব। আই রিপিট, ধ্বংস করে দেব। কৃতিকের কথা শুনে ওর চোখে চোখ রাখলো অরু। চোখ তো নয়, যেন জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানল। যে তাকাবে সেই ভস্ম হয়ে যাবে। অথচ ফর্সা পুরুষালী তীক্ষ্ণ চোয়াল জোড়া মুখশ্রীটা কতটাই না সুদর্শন। এক মুহূর্তের জন্য অরুর মনে হলো এই অসম্ভব সুদর্শন মানুষটা ওর স্বামী। হুট করেই কেমন কৃতিককে অন্য নজরে আবিষ্কার করছে অরু। কয়েক মুহূর্তের জন্য নিজেকে বসিয়ে দিল কৃতিকের বাম পাশে তার পত্নী রূপে। পরবর্তীতে অন্য মনটা লাফিয়ে উঠে বলল।
না না, এটা কি করে সম্ভব? এমন একটা রাগী বদমেজাজি বেপরোয়া লোকের সাথে সারা জীবন কাটানো অসম্ভব। কারণ আর যাই হোক, সারা জীবন কৃতিকের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে নেই অরুর। কি হলো? হঠাৎ করে কৃতিকের কথায় ধ্যান ভাঙে অরুর, বেরিয়ে আসে নিজের দিবা স্বপ্ন থেকে। ছোট্ট করে জবাব দেয়, কিছু না। কৃতিক ওর ভেজা চুলে হাত বুলিয়ে দিয়ে আশ্বস্ত করে পুনরায় বলে, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়। চিন্তা নেই, পুরো দুনিয়া আমি 2 হাতে সামলে নেব। তোর গায়ে কলঙ্কের আঁচও আসতে দেব না, এতটুকু ভরসা রাখতেই পারিস। হার্টবিট। কৃতিকের শেষ কথাতে অরু চকিতে মাথা তুলে বলল, কি? বলেছি তুই আমার হার্টবিট। আ আ অরু কিছু বলবে তার আগেই ওর দিকে চোখ পাকিয়ে কৃতিক বলল, আর একটাও প্রশ্ন করবি না, তাহলে মার খাবি। অপারক অরু আর কি বা করবে, মারের ভয়ে চুপচাপ পা বাড়ায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। কৃতিক অরুর যাওয়ার পানে তাকে দ্বিতীয়বার বিড়বিড়ায়। হার্টবিট। নির্ঝঞ্ঝাট বিদ্যাপীঠ, সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটি। সান ফ্রান্সিসকোর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং নামকরা হওয়াতে এই ভার্সিটিতে ফরেনার শিক্ষার্থীদের অভাব নেই, সেই সাথে সাথে ফরেনার প্রফেসরদেরও। তবে আজ ভার্সিটি ক্যাম্পাসে খুব একটা শিক্ষার্থীদের আনাগোনা নেই। এর কারণ শীতের শেষ ভাগ চলছে, যার দরুন সবাই সি বিচ, জঙ্গল, পাহাড় এথায় সেথায় ক্যাম্পিংয়ে গিয়েছে। এখানকার শিক্ষার্থীরা বইয়ের পাতায় নয়, হাতে কলমে কিংবা পর্যবেক্ষণ করেও অনেক কিছু শেখে। সারা বছর তাদের ক্লাসরুমের বাইরেও অনেক কার্যক্রম থাকে। অরও বিগত কয়েক মাসে অনেক কিছুই শিখেছে, অনেক কিছু লক্ষ্য করেছে, ভালো মন্দ দুটোই। আমেরিকার সংস্কৃতির মধ্যে এমন অনেক কিছুই আছে যা শুনলে বা দেখলে গা ঘিন ঘিন করে ওঠে। তার মধ্যে নিখিল ভাইয়ের রিলেশনশিপ অন্যতম। এখনও কৃতিকের বলা কথাগুলো মনে পড়লে নাক শিকই উঠে যাচ্ছে অরুর। ভার্সিটির গেট পেরিয়ে নরম সবুজ ঘাসগুলোকে পায়ে মারাতে মারাতে হিজে বিজে ভাবনায় বিভোর হয়ে আছে অরু। ওর পরনে চিকনকারির সফেদ রঙের লং কুর্তে আর লেগিংস। কুর্তের ওপরে এঁটে আছে লেডিস ডেনিম জ্যাকেট। লম্বা চুলগুলো পনিটেল করে গার্ডার দিয়ে বাঁধা। ধীর গতিতে হাঁটার জন্য মাথাটাও নিচু হয়ে আছে সে কখন থেকে। ওই জন্যই তো সায়নী যে সে কখন থেকে ওর সাথে সাথে হাঁটছে অরুর তাতে হদিশ নেই। এতক্ষণ ধরে পাশে পাশে হাঁটার পরেও মেয়েটা একবারও মাথা তুলে তাকালো না অবধি। কি এমন ভাবছে ও? মনে মনে বিরক্ত হয়ে সোজা গিয়ে অরুর সামনে দাঁড়িয়ে খানিকটা গাল ফুলিয়ে সায়নী জানালো, কি এমন ভাবছো বলো তো? সে তখন থেকে তোমার সাথে সাথে হাঁটছি, খেয়ালই করছো না। অরু চট করে ভ্রম থেকে বেরিয়ে মাথা তুলে বলল, আরে সায়নী যে, কেমন আছো বলো? এতক্ষণে জিজ্ঞেস করার সময় হলো? আই এম সরি, একটু বেখেয়ালে ছিলাম। সায়নী এবার বুঝতে পারার মতো করে হ্যাঁ সূচক মাথা দুলিয়ে বলল, ইটস ওকে, কিন্তু তুমি এতদিন কই ছিলে? কতদিন ক্যাম্পাসে আসো না বলো তো? সায়নীর কথায় অরুর মনে পড়ে যায় সেই নিখিল ভাইয়ের সত্যি জানার পর থেকেই আর ভার্সিটির গেট মারায়নি ও। তারপর আরও কত কী না হয়ে গেল, জীবনটাই এখন এলোমেলো। আবার কি ভাবতে বসলে? অরু না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে বলল, কিছু না। সায়নী এবার হাসির দ্বারা ঠোঁট প্রসারিত করে বলল, এই ওরু, জেকে স্যারের কি খবর? অরু ঠোঁট উল্টে বলল, ওনার কথা আমি কি করে জানবো? ওনাকে কি বরং জিজ্ঞেস করো। সায়নী এবার ভ্রু কুঞ্চিত করে বলল, তুমি ওনার স্টেপ সিস্টার, তুমি জানবে না তো কে জানবে? ঠং। সায়নীর কথায় অরু কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল। পরক্ষণেই সায়নী আবারও শুধালো, বলো না একটু, এতদিন স্যার ভার্সিটিতে কেন আসেননি? আমি যতদূর জানি উনি ব্যাংকক গিয়েছিলেন। অরুর উত্তর শুনে সায়নী বেশ খুশি হয়ে যায়। খুশি হয়ে অরুর হাত জড়িয়ে ধরে বলে, এই না হলে আমার ননদিদি, তুমি জানো জেকে স্যারকে আমি অনেক পছন্দ করি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। শুনেছি ব্যক্তি হিসেবে উনি অনেক বেশি রাগী, আসলেই কি তাই? সায়নীর কথার বিপরীতে অরু কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ আটকে যায় ক্যাম্পাসের অন্য পাশের পুল সাইডে কিছু মানুষের ভিড়ের মাঝে, যেখানে নিখিল ভাইও উপস্থিত। তারা সবাই কোনো কিছু একটা নিয়ে বেশ উল্লাসে মেতে আছে, কিন্তু কী নিয়ে
অগত্যায় সায়নীর দিকে তাকিয়ে উল্টে প্রশ্ন ছড়ে অরু। আচ্ছা সায়নী, ওখানে কি হচ্ছে? সায়নী অরুর দৃষ্টিপাত অনুসরণ করে সেদিকে একবার তাকিয়ে বলল, সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি নিখিল ভাই ওদের গ্রুপের টিম লিডার হয়েছে, এটারই সেলিব্রেশন করছে বন্ধু বান্ধবদের নিয়ে। ও আচ্ছা। অরুর কথার মাথায় সায়নী অবিশ্বাস্যের সুরে বলে, হি ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই। কত অল্প সময়ে কেমন টিম লিডার হয়ে গেল, তার উপর দুইটা সুন্দরী গার্লফ্রেন্ড, সব দিক থেকে সোনাই সোহাগা। আহা। অরু মুখ্য ভঙ্গিমায় বিরক্তির ছাপ টেনে বলল, একজন মানুষের আবার 2টা গার্লফ্রেন্ড হয় কেমন করে? সায়নী কুটকুটিয়ে হেসে বলল, হয় হয়, আমেরিকাতে সব হয়, চাইলে তুমিও। সায়নীর কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই পেছন থেকে ডেকে উঠল কেউ। অরু জানি এটা কে হতে পারে। এই পুরো ক্যাম্পাসে অরোরা বলে ওকে একজনই ডাকে, কিন্তু ও এখন কিছুতেই এই মানুষটার মুখোমুখি হতে চায় না। তাই অন্যদিকে মুখ ঘুরিয়ে না শোনার ভান করে চোখ খিচে চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে। সায়নী পেছনে ঘুরে বলল, আরে নিখিল ভাই যে, আপনি ওরুকে চেনেন? নিখিল হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে স্মিত হেসে অরুর দিকে তাকিয়ে পুনরায় ডাকল। সায়নীর সামনে দাঁড়িয়ে আছে, নিখিলও এগিয়ে এসেছে। এবার আর ইগনোর করার সুযোগ নেই, পেছনে ঘুরতেই হবে। কিছু করার নেই ভেবে নিখিলের মুখোমুখি হতেই যাচ্ছিল ওরও, এখনও পেছনে ঘোরেনি। ঘুরবে ভাব, ঠিক তখনই কোত্থেকে যেন বাজ খাই কর্কশ আওয়াজ কানে ভেসে এলো ওর। অরু! আচমকা কৃতিকের আওয়াজ পেয়ে কেঁপে উঠল অরু। তড়িৎ গতিতে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো তাকে। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলো ভবনের দোতলার অফিস রুমের করিডোরে দাঁড়িয়ে ওর দিকেই কটমট করে তাকিয়ে আছে কৃতিক। কৃতিকের চোখের দিকে এক পলক তাকিয়ে একটা শুষ্ক ঢোক গেলে সায়নীকে উদ্দেশ্য করে অরু বলে, চলো ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। এই বলে সায়নীর হাত ধরেই দ্রুত ক্লাসের দিকে পা বাড়ায় অরু। পেছন থেকে নিখিল ডেকে বলল, আরে অরোরা, কথাটা তো শুনে যাও। নিখিল এখনও ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। তখনই অন্য দিক থেকে একজন এসে নিখিলের উদ্দেশ্যে বলে, কি বলছো? কে ফেললো? নিখিল আশ্চর্য হয়ে বলল, নিখিল হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। অরু, সায়নী, নিখিল সবাই যে যার মতো চলে গিয়েছে, যার ফলে নরম ঘাস আবৃত জায়গাটা শূন্যই পড়ে আছে। দোতলার করিডোর দিয়ে কৃতিক এখনও সেই শূন্য স্থানের দিকে তাকিয়েই ঠোঁট বাঁকিয়ে হাসছে। পায়ের স্যান্ডেল দুটো আঙুলের ভাঁজে নিয়ে খালি পায়ে সাগরের কোল ঘেঁষে হাঁটছে অনু। প্যান্টটা একটুখানি গুটিয়ে গোড়ালি থেকে ওপরে তুলে প্রত্যয়ও অনুর পাশাপাশি হাঁটছে। সাগর পাড়ের চারিদিকে শঙ্খচিল আর পান কৌড়ির চিউ চিউ আওয়াজ। অনু বাবল টিতে একটা করে সিপ নিচ্ছে আর চোখ বন্ধ করে পাখির কলরব শুনছে। সে কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণে নীরবতা ভেঙে সর্বপ্রথম প্রত্যয় বলে ওঠে, তুমি না মানে আপনি ভারী অদ্ভুত জানেন। কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি নিজেই বুঝতে পারি না। এত মুড সুইং কেন হয়? প্রত্যয়ের কথায় অনুশব্দ করে হেসে বলল, ইউ ক্যান কল মি তুমি। এত ইতস্তত কেন হচ্ছেন? আফটার অল ইউ কেসেস ইস আদার। অনুর কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল প্রত্যয়ের চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ইয়ে মানে তোমার কিছু জানার নেই? অনু গম্ভীর গলায় বলল, আছে তো, অনেক কিছুই জানার আছে। প্রত্যয় শুধালো, বলো কি জানতে চাও? সব বলবো তোমায়, নো লুকোচুরি। আমাকে ইউজ করা কেন হলো শুনি? আপনার লং টাইম লাভ হিস্ট্রি। তাহলে আমার প্রতি দুর্বলতা অনুভব করাই বা কারণটা কি? অনুর অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার জন্য প্রত্যয় একটু রয়েস হয়ে বলল, প্রথমত তিন্নি আমার সাথে ভালোবাসার হাজারো প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর চিট করেছে, জামা কাপড়ের মতো সুগার ড্যাডি চেঞ্জ করেছে। তাহলে ওর প্রতি আমার ভালোবাসাটা রইল কোথায়? তাছাড়া ও হাইলি ড্রাগ অ্যাডিক্টেড। এক কথায় বলতে পারো ওর জীবনে শুদ্ধ বলে আর কিছু অবশিষ্ট নেই। এসবের কারণে তিন্নির প্রতি আমার ঘৃণা মনোভাব তৈরি হয়েছে আরও কয়েক বছর আগেই। আর এখন তো ওকে মনে রাখার প্রশ্নই ওঠে না। ওকে মাঝে মধ্যেই আমার পাগল মনে হয় জানো।
এতদিন খবর ছিল না যে আমি বছর খানিক ধরে একটু মুভ অন করেছি, এখন আবার আঠার মতো পেছনে লেগে আছে। ওর কাছে বোধ হয় আমার জীবনটাকে অগোছলা করে দেওয়া। তবে হ্যাঁ, এরপরও যদি দ্বিতীয়বার এমন কিছু করে আমি যথাযথ ব্যবস্থা নিব, আই প্রমিস। একটুখানি থেমে বুকের ভেতরের চাপা নিঃশ্বাসটা উগরে দিয়ে প্রত্যয় আবারও বলল, এবার তুমি যদি বলো তুমিই কেন, সেটার উত্তর আমার জানা নেই। তোমাদের ভিসা টিকিট প্রসেসিংয়ে অসংখ্যবার তোমার ছবি দেখেছি আমি, তেমন কিছুই ফিল হয়নি, কিন্তু সেদিন ক্যাফেতে তোমার এক ঝলক হাসির মাঝে হারিয়ে গিয়েছিলাম আমি। উত্তাল ঢেউয়ের পানে চেয়ে এক মনে কথাগুলো বলে অনুর দিকে তাকিয়ে প্রত্যয় শুধালো, প্রেম তো অনেকের সাথেই হয়, ভালোবাসার মানুষ কয়েকজন হতে পারে বলো? অনু, তুমি কি আমার শেষ ভালোবাসা হবে? জানি না। প্রত্যয়ের মুখের ওপর কথাটা বলে সামনের দিকে হাঁটতে হাঁটতে ঠোঁট কামড়ে মুখ টিপে হাসে অনু। প্রত্যয় ওর পেছন পেছন হেঁটে এসে বলল, এই মেয়ে, এত মুডসিং হয় কেন তোমার? অনু পেছনে ঘুরে শুধালো, কেন ভয় করছে? সামলাতে পারবেন না? প্রত্যয় ওর হাতের মাঝে হাত ঢুকিয়ে বলল, তুমি বিশ্বাস হয়ে থেকে গেলে আমি নিঃশ্বাস দিয়ে হলেও সামলে নিব। গোধূলি বেলা চলমান, তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে অমাবস্যা রাত। পুরো আকাশ ঘুটঘুটে কালো মেঘে ছেয়ে আছে। বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে পশ্চিম আকাশ রক্তিম হয়ে চোখের সামনে ভেসে উঠছে। তার সাথে বাতাসের তাণ্ডব তো আছে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে সেই বিকেল থেকেই। রাতে বোধহয় ঝড় আসবে। ভার্সিটির গেটের সামনে একটা কাক পক্ষীও অবশিষ্ট নেই। সবাই যে যার মতো চলে গিয়েছে। শুধুমাত্র অরই ছাতা হাতে নিয়ে সে কখন থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছে। শেষে বাসের এখনও সময় হয়নি, কিন্তু এই ঝড়ের মাঝে শেষ বাস আসবে কিনা সন্দেহ। ওদিকে বৃষ্টির তোপ ধীরে ধীরে বেড়েই চলেছে। হাতে ছাতা থাকা সত্ত্বেও পায়ের দিকটা ভিজে গিয়েছে। অরু হাত দিয়ে জামা কাপড় থেকে বারবার বৃষ্টির পানিগুলো ঝেড়ে সরাচ্ছে। তখনই বিকট আওয়াজে হর্ন বাজিয়ে ভার্সিটির গেট থেকে বের হয় কৃতিকের কালো রঙা মার্সিডিজ। বাইরে ততক্ষণে ঝুম বৃষ্টি। কৃতিক অরুর সামনে গাড়ি দাঁড় করিয়ে জানালার কাঁচ নামিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, উঠে আয়, রাত হলে ঝড় আরো বাড়বে। আজ আর বাস আসবে বলে মনে হচ্ছে না। থাইল্যান্ড থেকে আসার পর থেকেই কৃতিকের ওপর মহা বিরক্ত অরু। না পারতে কথাই বলে না, এখনো বলতে ইচ্ছা করছে না, তাইও দাঁড়িয়ে না থেকে চুপচাপ হাঁটা ধরে বৃষ্টি স্নাত রাস্তার ফুটপাত ধরে। কেন যেন মনের মাঝে জিদ চেপে বসেছে। কৃতিকের কথাটা কিছুতেই শুনবে না আজ। সবসময় কৃতিকের জিদের কাছে পরাজিত হয়ে ক্লান্ত অরু। কৃতিকের জিদের বশে করা কর্মকাণ্ড মনে পড়তেই হাঁটার গতি আরও বাড়িয়ে দিল ও। পায়ের জুতা পানিতে ভিজে জপজপ আওয়াজ হচ্ছে, তবুও হনহনিয়ে হাঁটছে অরু। তবে বেশি দূর এগোনোর আগেই পেছন থেকে ওর হাতটা টান মেরে নিয়ে নেয় কৃতিক। মাথার উপর থেকে ছাতা সরে যাওয়ায় কয়েক মুহূর্তের মাঝেই ঝুম বৃষ্টিতে কাক ভেজা হয়ে যায় অরু। কৃতিকও তাই। ফর্মাল ড্রেস আপ, ব্ল্যাক শুজ, রিস্ট ওয়াচ সব কিছু ভিজে একাকার। হুট করে ছাতা কেড়ে নেওয়াতে অরু ভ্রু কুচকে পেছনে ঘুরে দেখতে পায় ওর হ্যালো কিটি ছাতাটার বেহাল দশা করে ছেড়েছে কৃতিক। সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ডাস্টবিনে ছুঁড়ে মেরে কৃতিক বলল, এবার যা। অরুও কম যায় না। কৃতিকের বাক্য শ্রবণের সঙ্গে সঙ্গে বৃষ্টির মাঝে হাঁটা ধরে সামনের দিকে। তবে দ্বিতীয়বার স্পর্ধা দেখে আর পার পেল না অরু। সামনের দিকে একদম দিয়েছে কি দেয়নি তার আগেই ওর বুকের কাছে জামাটা খামচে ধরে কৃতিক। এভাবে হঠাৎ আক্রমণে কেঁপে ওঠে অরু হকচকিয়ে বলে, কি করছেন? জামাটা ছিঁড়ে যাবে তো। কৃতিক ওর কথায় পরোয়া না করে অরুর চোখের দিকে নিজের বাজ পাখির মতো তীর্যক চাহনি নিক্ষেপ করে বলল, কথা শুনছিস না? অনেক সাহস বেড়ে গিয়েছে দেখছি। আমার সামনে তেজ দেখাতে এলে সোজা গাড়িতে নিয়ে বাসর সেরে ফেলবো। আর তুই এটা ভালো করেই জানিস, আমি যা বলি তাই করি। তাই নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বস। কৃতিকের লাগামহীন কথার পাছে গলার স্বর মুহূর্তেই ক্ষীণ হয়ে এলো অরুর। বরাবরের মতো এবারও কৃতিকের জিদের কাছে হেরে গিয়ে ভেজা শরীর নিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ল। অরু গাড়িতে বসতেই কৃতিক এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বাইরের বৃষ্টির ঝিমঝিম আওয়াজ গাড়ির হাই কোয়ালিটির জানালা ভেদ করে মোটেই ভেতরে আসতে পারছে না। চারিদিকে পিনপতন নীরবতা। শুধু একটু পরপর নীরবতা ভেঙে সশব্দে হাঁচি দিচ্ছে কৃতিক।
হাঁচি দিতে দিতে চোখ নাক লালচে বর্ণ ধারণ করেছে তার। সে কখন থেকে মানুষটা একাধারে হাঁচি দিচ্ছে দেখে অরু একটু আগ বাড়িয়ে বলে, বৃষ্টিতে ভিজে আপনার ঠান্ডা লেগে গেল বোধ হয়। কৃতিক আবারও হাঁচি দিতে যেয়ে নিজেকে সংবরণ করে বলে, গত 2 দিন ধরে জ্বর, তাই হয়তো বৃষ্টির পানিতে পুনরায় ঠান্ডা লেগে গিয়েছে। কৃতিকের কথায় অরু বেশ অবাক হয়। একই বাড়িতে থাকে ওরা 3 জন, অথচ একটা মানুষের গত 2 দিন ধরে জ্বর, ওরা সেটা জানেই না। আর কৃতিকই বা কেমন? জ্বর হলে মানুষ এতটা স্বাভাবিক কি করে থাকতে পারে? মুখ দেখে বোঝার উপায় নেই যে মানুষটার শরীর খারাপ। সব সময় সেই রাগি রাগি ভাব। উত্তাল প্রকৃতি রাত বাড়ার অপেক্ষা করেনি আর। সন্ধ্যা রাতেই শুরু করে দিয়েছে তীব্র ঝড়ের তাণ্ডব। অনুর সাথে মাত্রই কথা হলো অরুর। সেও ঝড়ের মাঝে কোনো এক ক্যাফেতে আটকা পড়েছে। সাথে অবশ্য প্রত্যয় আছে, চিন্তা করার কারণ নেই। অনুর সাথে কথা হওয়ার পরই বিদ্যুৎ চলে গিয়েছে। এভাবে বিদ্যুৎ চলে যাওয়ায় অরু একটু ভড়কে গেল। অন্য সময় বিদ্যুৎ গেলেও বাইরে থেকে আসা সোডিয়ামের আলোয় আলোকিত থাকে হলরুম, অথচ আজ নিকোষ কালো ঘুটঘুটে অন্ধকার। ব্যাপারটা বোঝার জন্য কাঁচের দেয়ালে উকি দিতেই অরু দেখতে পায় বাড়ির বাইরের রাস্তায় কোথাও এক ফোঁটা আলো নেই। হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও বৈদ্যুতিক তার বিচ্যুত হয়ে এমনটা হয়েছে। কিন্তু এই মুহূর্তে চারিদিকের এমন তীব্র অন্ধকারে অরুর কেমন গা ছমছম করছে। ও কোনো মতে অন্ধকারে সিঁড়ি হাতড়ে কৃতিকের রুমের দিকে পা বাড়ায়। কৃতিক রুমেই আছে, অথচ রুমটাও পুরোপুরি তিমিরে ঢাকা। একটু সময় নিয়ে খুঁজতে খুঁজতে কৃতিকের রুমের দরজার বাইরে কয়েকবার টোকা মেরে অরু মিনমিনিয়ে বলল, একটু ফোনের ফ্ল্যাশটা অন করবেন, ভয় করছে। অরু বলার সঙ্গে সঙ্গে কৃতিক মোবাইলের ফ্ল্যাশ অন করে বলল, ভেতরে আয়। অরু দরজা ঠেলে ভেতরে ঢুকে মৃদু আলোতে দেখতে পায় কৃতিক কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে। তার গতানুগতিকের চেয়ে একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অরু জানে কৃতিক কখন এমনটা করে, তাই ও এগিয়ে গিয়ে শুধালো, জ্বর বেড়েছে, আমি কি একটু চেক করে দেখবো? কৃতিক হাসকি স্বরে জবাব দিল, নিষেধ করেছি? অরু এবার একটু সংকোচ নিয়ে কৃতিকের কপালে হাত ছোঁয়ায়, অতঃপর বলে, আপনার অনেক জ্বর, কি করে ঠিক আছেন বলুন তো? কথাটা বলে অরু মোবাইল হাতে নিয়ে উঠতে নিলে কৃতিক নিজের তপ্ত হাত দিয়ে অরুর হাত টেনে ধরে শুধায়। কোথায় যাচ্ছিস? অরু পেছনে ঘুরে বলে, কাপড় ভিজিয়ে নিয়ে আসছি, মাথায় জলপট্টি দিলে ভালো লাগবে, ততক্ষণ একটু অন্ধকারে থাকুন। সন্ধ্যা রাত গড়িয়ে ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টার কোঠায়। বিদ্যুৎ এখনও আসেনি, আর না অনু ফিরেছে। অরু সেই যে কৃতিকের শিওরে বসেছে, এখনও বসেই আছে। বৃষ্টির রিমঝিম আওয়াজে চোখ দুটো ভার হয়ে এসেছে ঘুমে। এবার মনে হচ্ছে যাওয়া দরকার। তাইও কৃতিকের মাথার জলপট্টিটা উল্টে দিয়ে বলল, আমি এখন যাই, ঘুম পেয়েছে। তৎক্ষণাৎ ওর হাতটা শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ রেখে কৃতিক বলে, কোথাও যাবি না, এখানেই বসে থাক। বৃষ্টি কমেছে, বিদ্যুৎ আবার দুটোই চলে আসবে, তাছাড়া আমার ঘুম পেয়েছে। কৃতিক অরুর কথায় তোয়াক্কা না করে বলল, ঘুমোতে হবে না, আমি বলেছি তুই যাবি না তার মানে যাবি না, নয়তো সবাইকে বলে দেবো তুই আমার বউ। অরু দাঁত কিরমির করে বিরক্ত হয়ে বলল, ব্ল্যাকমেলটা আপনি খুব ভালোই করতে পারেন, সব আমাকে শাস্তি দেওয়ার ধান্দা। কৃতিকের সাথে কথাই না পেরে অগত্যায় অরু ঘুমো ঘুমো চোখ নিয়ে টলতে টলতে কৃতিকের কাছেই বসে থাকে। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়ে খুব ভোরে ঘুম ভেঙেছে অরুর। কেমন যেন গরম লাগছে সব কিছু, গলার কাছে গরমটা একটু বেশিই লাগছে। চোখ দুটো তখনও খোলেনিও, তবে আশেপাশে সুঘ্রাণটা বারবার নাকে এসে সুড়সুড়ি দিচ্ছে। চন্দন কাঠে স্নিগ্ধ মন মাতানো সুবাস। একটা লম্বা শ্বাস টেনে সুবাসিত বাতাসটা ভেতরে পুড়ে নিয়ে নড়ে চড়ে ওঠে অরূপ। কিন্তু একই নড়াচড়ার করার কোনো উপায়ন্তর নেই। মনে হচ্ছে হাত পা কেউ বেঁধে রেখেছে, কিন্তু কে দেখবে এই দুঃসাহস? নিজেকে এভাবে বাঁধনে আবিষ্কার করে আচমকায় চোখ খোলে অরূপ। চোখ খোলার সঙ্গে সঙ্গে দুনিয়া দুলে ওঠে ওর। আরও কৃতিকের বিছানায়, কৃতিকের সাথে ঘুমিয়ে আছে। কৃতিক নিজের হাত পা দিয়ে অরুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অরুর লম্বা চুলগুলো কৃতিকের কালো টি শার্টের সাথে মিলে মিশে একাকার।
এভাবেই কৃতিকের পাশে নিজেকে আবিষ্কার করে অরু ঘাবড়ে গিয়েছে। মনে মনে ভাবছে, আপা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে, আমার এক্ষুনি চলে যাওয়া উচিত। কৃতিকের পিঠের নিচ থেকে নিজের চুলগুলো আস্তে করে টেনে বার করতে করতেই অরুর চোখ চলে যায় কৃতিকের ঘুমন্ত মুখের দিকে। এত রাগ, এত জিদ, এত বেপরোয়া স্বভাব, কোনো কিছুর লেশ মাত্র নেই ঘুমন্ত মুখটাতে। এখন যা রয়েছে সেটা কেবলই আকর্ষণ। যে কেউ এই ঘুমন্ত মুখটা দেখলে তীব্র আকর্ষণ অনুভব করবে। কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ। ঘুমের মাঝে কৃতিক খানিকটা নড়ে চড়ে উঠতে ভ্রম ছুটে যায় অরুর। ও দ্রুত বিছানা ছেড়ে চুলগুলো হাত খোপা করতে করতে বেরিয়ে যায়। যাওয়ার আগে কি ভেবে যেন আরও একবার ফিরে এসে ঘুমন্ত কৃতিকের কপালে হাত ছোঁয়ায়। অতঃপর মনে মনে নিশ্চিন্ত হয়ে বলে, যাক, তীব্র জ্বরটা কমে গিয়েছে, এখন আমি দ্রুত ভাগি। রুমে আসতেই পা দুটো থমকে যায় অরুর। আপা এখনো ঘুমিয়ে আছে। এই ফাঁকে কিছু একটা অজুহাত বানাতে হবে, কিন্তু কী বানানো যায়? অরু যখন অজুহাত ভাবতে ভাবতে তার দিয়ে নখ কাটায় ব্যস্ত, তখনই আড়ামোড়া ভেঙে অনু বলে, কিসের এত সকালে আবার কোথায় যাচ্ছিস? অরু ধরা পড়ে যাওয়া চোরের মতো আমতা আমতা করে বলে, কোথাও না, এখন আবার কোথায় যাব? অরুর কথায় গুরুত্ব না দিয়ে অনু পুনরায় শুধালো, হ্যাঁ রে, কাল যখন এসেছিলে ঘুমাতে? অরু ভ্রুকুচকে বলল, কোথা থেকে আসবো? আরে তুই তো কাল রাতে কৃতিক ভাইয়ার মোবাইল থেকে মেসেজ দিলি আমায়, তুই নাকি পড়ছিস, খুবই ইম্পর্টেন্ট টপিক, ঘুমাতে দেরি হবে, ওই জন্যই তো তোকে আর ডিস্টার্ব করিনি, রুমে এসে ঘুমিয়ে পড়েছি। অরু এতক্ষণে বুঝলো ওর হয়ে কৃতিক মেসেজ করেছে অনুকে। এবার ও একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপা, অনেক কঠিন পড়া ছিল, ওই জন্যই তো কৃতিক ভাইয়ার রুমে গিয়েছিলাম পড়া বুঝতে। বাড়িতে স্যার থাকলে যা হয় আর কি। এক নিঃশ্বাসে কথাটুকু শেষ করে নিজের শরীরের গন্ধ নিল অরু। পুরো শরীর জুড়ে স্যান্ডেলউড পারফিউমের গন্ধে মোমো করছে। যে কেউ কাছে কাছে এলে বুঝতে পারবে এটা কৃতিকের শরীরের গন্ধ। অরু উপায়ন্তর ভেবে না পেয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে অনুর উদ্দেশ্যে বলল, আমি একটু শাওয়ার নিয়ে আসছি, তুই থাক। অনু হাই তুলে আবারও ঘুমাতে ঘুমাতে বলল, এত সকালে শাওয়ার নেওয়ার কি আছে, পাগল মেয়ে,